নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা জীবনতরী গল্প গ্রন্থ থেকে একটা গল্প পাঠ করছি, কথা কাটাকাটি। এই গল্পটা পাঠ করবার আগে যে কথাটি না বললে নয় সেটা হচ্ছে, আমরা যারা লেখালেখি করি তাদের পারিবারিক এবং সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন চাপের মধ্য দিয়েই আমাদের লেখালেখি করতে হয়। সৃষ্টির আগুন মশাল জ্বালিয়ে রাখতে হয় সামাজিক মঙ্গলের জন্য। তেমনি ভাবনা নিয়ে আমার লেখা কথা কাটাকাটি। তুমি কেন বই ছাপিয়ে বাজে খরচ করবে? এটাকে তুমি বাজে খরচ বলছো মিতা? অবশ্যই বাজে খরচ। আমার ভালো লাগে তাই বইয়ের পাতাতে ছাপিয়ে রাখি। এতে তোমার কি লাভ হয়? নিজের ভালো লাগে, তাছাড়া সমাজের মঙ্গল হয়। রাখো তোমার সমাজ, পরিবারকে সময় দাও, লেখালেখি ছেড়ে দাও। না, আমি লেখা ছাড়ব না। তা ছাড়বে কেন? সুন্দর সুন্দরী মেয়েদের সাথে এখানে সেখানে কবিতা গল্প পাঠ করছো, এমনকি বাইরে গিয়ে রাত কাটাচ্ছ, ভালো তো লাগবেই। বাজে কথা বলো না মিতা। মিতা নাম ধরে তুমি ডাকবে না। তোমার নাম ধরে ডাকবার অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে। আবার সেই বাজে কথা বলছো মিতা? তোমার মুখ আমি দেখতে চাই না বিধুচরণ। তুমি মরলে আমার শান্তি। বিধুচরণের বয়স 46 ছুঁই ছুঁই। উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক, এক মেয়ে ও এক ছেলে। স্ত্রীর নাম মিতা। ছেলেমেয়েরা নাম করা স্কুলে পড়াশোনা করছে, কিন্তু বিধুচরণের শখ হলো সংসার থেকে টাকা বাঁচিয়ে নিজের সৃষ্টিকে ছাপার অক্ষরে ধরে রাখা। ঘর সংসারকে অবহেলা করে কেন বিধুচরণ বই ছাপাবে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত গণ্ডগোল, ঝগড়া, তর্ক, কথা কাটাকাটি। একদিন মিতা বলল, বই না ছাপিয়ে উপরের ঘর প্লাস্টার করো, মেঝেতে পাথর বসাও, মেয়ে বড় হচ্ছে টাকা জমাও, ছেলেও বড় হচ্ছে, ব্যাংকে টাকা না থাকলে পড়াবে কি করে? বিধুচরণ বিনীতভাবে মৃদুস্বরে বললেন, ও পরে দেখা যাবে। স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠে বলল, লক্ষ লক্ষ টাকার বই ছাপিয়ে ফুর্তি করা যাবে, আর সংসারের জন্য কিছু আনতে বলে নেই গো নেই গো নেই গো। বিধুচরণ শান্তভাবে বলল, আমি তো মদ বিড়ি সিগারেট খাই না, আমার তো একটাই নেশা, কিছু লেখা ও ছাপার অক্ষরে প্রকাশ করা। পাশ থেকে মেয়ে চিৎকার করে তৎক্ষণাৎ বলে উঠল, তোমার লেখা তো মানুষ করে আঙুল দিয়েও ছুঁয়ে দেখে না, এত বই ছাপিয়ে বাজে খরচ করার কি আছে? ছেলেও উচ্চ স্বরে জানালো, বাবা, কাজটা মোটেই ভালো করছো না, আমাদের টিউশনিতে দেওয়ার সময় তোমার টাকা নেই 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 করো। বিধুচরণ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারলেও ছেলে মেয়ে স্ত্রীর চতুর্থ পানিপথের যুদ্ধে নীরব রইলেন। শূন্য, মনে হলো সব কিছু শূন্য, বাতাসের মতো শূন্য, শূন্য জীবন। এখন কি করবে বিধুচরণ? লেখালেখি করবে না সংসারে মন দেবে? মনের মধ্যে পৃথিবীর কাশ ফুল ডাকছে, কার কথা শুনবে? বিধুচরণ কান পেতে শুনতে পাচ্ছে নিজের বুকের ভিতর লেখালেখির চড়ুই ভাতি চলছে। শেষ পর্যন্ত বুকের সৃষ্টির চড়ুই ভাতির টানেই বেরিয়ে পড়ল অজানা উদ্দেশ্যে। সংসার ও চাকরি কোথাও তাকে আকর্ষণ করতে পারেনি। 12 বছর বিধুচরণকে কেউ কোথাও দেখতে পায়নি। আকাশের জানলার খোঁজে কোথায় যে হারিয়ে গেছে কেউ জানে না। একদিন ট্রেন দুর্ঘটনার খবর টিভিতে দেখাচ্ছে, ঝাড়গ্রামের কাছে ট্রেন লাইন পার হতে গিয়ে এক পথচারীর মৃত্যু।
নাম ধাম কিছু জানা যায়নি। কেউ চিনতে পারছে না, কারণ পা থেকে মাথা পর্যন্ত পিষে দিয়েছে ট্রেনের চাকা। রক্তের দাগ নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে। টিভির খবর শুনে মিতা তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে গেল। রক্তের দাগ নাড়ি ভুড়ি ছাড়ার কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ একটু দূরে লক্ষ্য করলো একটি মানি ব্যাগ, কতগুলি বই। মানিব্যাগের সামনের দিকে 3টে পাসপোর্ট ছবি, আর বইগুলোর উপর বিধুচরণের নাম লেখা। মিতার আর বুঝতে অসুবিধা হলো না কিসের টানে মিতা এখানে ছুটে এসছে, একমাত্র অরণ্যদেব বলতে পারবেন। এখন দুঃখ নিকেতনে ধর্ম কথা ও রাজনীতি কথা বাদ দিয়ে কবিতা গান চর্চা হয়। একটু শান্তির নিঃশ্বাস নিতে বিধুচরণের সঙ্গীত দিয়ে তাদের দিন শুরু হয়। দিন শেষ হয় বিধুচরণের কবিতা দিয়ে। রাতারাতি ঠাকুর ঘরের ঠাকুরের মূর্তি সরিয়ে দিয়ে সেখানে স্থান পেয়েছে কতকগুলি বই। সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ধূপ ও প্রদীপ। এখন দুঃখ নিকেতনে ধর্ম কথা ও রাজনীতি বাদ দিয়ে কবিতা ও গান চর্চা হয়। একটু শান্তির নিঃশ্বাস নিতেই বিধুচরণের সঙ্গীত দিয়ে তাদের দিন শুরু হয়। দিন শেষ হয় বিধুচরণের কবিতা দিয়ে। রাতারাতি ঠাকুর ঘরের ঠাকুরের মূর্তি সরিয়ে দিয়ে সেখানে স্থান পেয়েছে কতকগুলি বই। সারিবদ্ধভাবে সাজানো বই, ধূপ ও প্রদীপ। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।